আসসালামু আলাইকুম। ওয়েলকাম। আজকে আমরা অ্যানাটমি অফ দি ল্যারিংস এবং ফিজিওলজি অফ দ্য ল্যারিংস অর্থাৎ ল্যারিংসের স্ট্রাকচার এবং ফাংশন নিয়ে কথা বলবো। টুডে ইট ইজ ইম্পর্ট্যান্ট, এই যে অ্যানাটমি এবং ফিজিওলজি ভালো করে না জানলে তো সার্জারি এবং এই রিলেটেড ডিসকাশন এবং আমরা আহ, এই রিলেটেড শুধু ওইটুকুই ডিসকাস করতে চেষ্টা করব যেটুকু আন্ডার গ্রাজুয়েটে বেশি দরকার হয় এবং যে পিলারের উপরে যেই বেসমেন্টের উপরে এই রিলেটেড জিনিসগুলো বোঝা যায় এবং ট্রিটমেন্ট বোঝা যায় এবং এট দ্য সেম টাইম কেন এক একজন এক রকমের অ্যাডভাইস করে, স্পেশালি সার্জনরা এই ধরনের সার্জারি অ্যাডভাইস করে, এগুলো যেন বুঝেন এবং ওনারা যেন রোগ ইজিলি ডায়াগনোসিস যেন করতে পারেন এবং পরে যেন স্পেশালিস্টের কাছে পাঠাতে পারেন এবং স্পেশালিটির দিকে যারা যাচ্ছেন ওনাদের জন্য বেসিক কিছু ইনফরমেশন থাকবে আজকে আমাদের এই অ্যানাটমি এবং ফিজিওলজি অফ দ্য ল্যারিংসে। ল্যারিংসকে নন মেডিকেল পার্সনরা বা এমনি এক কথায় আমরা ভয়েস বক্স বলতে পারি। মেডিকেল রিলেটেড কথা তো শেয়ার হবেই মেডিকেল নন রিলেটেড মানুষের মধ্যে। ইট ইজ দ্য ভয়েস বক্স, ইট ইজ দ্য ল্যারিংস। ল্যারিংসটা কিন্তু সামনে থাকে, হ্যাঁ, ইট লাইজ ইন ফ্রন্ট অফ দ্য হাইপোফ্যারিংস। অর্থাৎ হাইপোফ্যারিংস মানে কিন্তু ল্যারিঙ্গোফ্যারিংস এবং এটার লেভেলটা হলো 3rd to 6th cervical vertebra. From the 6th cervical vertebra it goes down and continues with the trachea. ট্রাকিয়াতে কন্টিনিউয়াস হয় ল্যারিংস, আর ইজোভেগাসে কন্টিনিউ করে ফ্যারিংস এবং কাট অফ বর্ডারটা হলো লোয়ার বর্ডার অফ দ্য 6th cervical vertebra। এবং ল্যারেঞ্জিয়াল ক্রিপিটেশন একটা গ্রিটিং সেন্সেশন, এটা আমরা ল্যারিংসের ক্যান্সার হলে, অ্যাডভান্স ক্যান্সার অবশ্য, টিউমার হলে বা ফ্যারেঞ্জিয়াল ওয়ালে হলে, এটা আমরা ল্যারিংসকে এরকম করে নাড়লে ঘটঘট করে আওয়াজ করে, হ্যাঁ, হাতের মধ্যে একটা ক্রিপিটাস ফিল করা যায়। এটাকে ল্যারেঞ্জিয়াল ক্রিপিটাস বলে। কাজে ল্যারিংসের একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা ল্যারিংস খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, ইট ইজ দ্য এয়ারওয়ে। আমরা বেসিক যে কথাগুলা সম্পর্কে জানবো তার মধ্যে হলো যে ইনফ্যান্টাল ল্যারিংস। হ্যাঁ, অ্যানাটমি অফ দ্য ল্যারিংস মধ্যে ইনফ্যান্টাল ল্যারিংস একটু উপরে থাকে, অন্তত মোটামুটি অ্যাট বার্থ দেখা যায় বাচ্চাদের ল্যারিংস থাকে সার্ভাইকাল 4 থেকে সার্ভাইকাল 5 পর্যন্ত। কিন্তু 6 বছর 7 বছরের দিকে, 6 বছর এবং তারপরে যখন বাচ্চারা বেশ কথাবার্তা বলতে শুরু করে এবং অ্যাক্টিভিটিতে চলে যায়, তখনই 6 সার্ভাইকাল ভার্টিব্রাতে আসে এবং ইন অ্যাডাল্টে দেখা যায় যে এটা 6 সার্ভাইকাল ভার্টিব্রাল লোয়ার বর্ডার পর্যন্ত যায় গ্রাজুয়ালি। পুবার্টি, পুবার্টিতে ল্যারিংসে একটা বিশেষ চেঞ্জ হয়। পুবার্টির সময় দেখা যায় মেয়েদের গলাটা ফ্ল্যাট থেকে যায় কিন্তু ছেলেদের গলাটা একটু সামনের দিকে আদম সাফেল দেখা যেতে শুরু করে। দি ল্যারিংস গোজ রেপিডলি ইন মেল উইথ কম্পেয়ার টু দ্য ফিমেল। এবং এই যে ইনক্রিজ ইন লেংথ অফ দ্য রিমাগ্লটিস নিয়ে আমরা পরে আরো ডিটেলস বলবো। সেটা হলো যে ভোকাল কর্ড দুইটার মধ্যখানের যে স্পেসটা, গ্যাপটা, ওটাকে আমরা রিমাগ্লটিস বা রিমাগ্লটিডিস, দুইটাই কারেক্ট শব্দ, এরকম বলে থাকে। এটাতে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, অর্থাৎ 5 বছর 7 বছর 10 বছর পর্যন্ত দেখা যায় একটা ছেলে বা মেয়ে একই টোনে কথা বলে, ল্যারিংসের সাইজ এক সমান থাকে বলে। কিন্তু 10 বছর পর থেকে যখন পুবার্টি এপিয়ার করতে শুরু করে, প্রি পুবার্টাল এবং অ্যাডোলেসেন্ট স্টেজে অ্যাট পুবার্টি, ল্যারিংসটা যখন থাইরয়েড, স্পেশালি থাইরয়েড কার্টিলেজটা যখন সামনের দিকে অনেক বড় হয়ে যায়, তখন তার যে ভোকাল কর্ড, এটা লেংথের অফ ভোকাল কর্ড এজ ওয়েল এজ দি স্পেস বিটুইন দেম, দি রিমাগ্লটিস, এটা বাড়তে থাকে এবং বেড়ে গেলে তখন এটা আস্তে আস্তে মেল ক্যারেক্টার অফ ভয়েস হয়। যার জন্য অনেক সময় অনেকেই এটা নিয়ে খুব বিভ্রান্তিতে পড়ে। এটা একটা ডেফিনেটলি একটা ডিজিজ, যেটাকে আমরা বলি ফুভারোফোনিয়া। ফুভারোফোনিয়া মানে পুবার্টির সাথে সম্পর্কিত ফোনেটিক ডিসঅর্ডার। ফোনেটিক্স মানে হলো এবং মানে স্পিচ এবং স্পেশালি টোন প্রোডাকশন, ফোনেটিক্স। আর এই রিলেটেড আমরা কথা বলবো যে ফোনোসার্জারি, অর্থাৎ ল্যারিংসের স্ট্রাকচার সম্পর্কে যথেষ্ট অ্যানাটমিক্যাল নলেজ গেইন করে যারা এটার পার্টিকুলার প্রত্যেকটা পার্টের সার্জারি করতে পারেন ওনাদেরকে বলা হয় ফোনোসার্জন। আমরা আসবো পরবর্তীতে সমস্ত কথা বলতে। আমরা এইটার অ্যানাটমিটা, আমি একটা এমিনেটেড ভিডিও দেখাবো যে অ্যানাটমির স্ট্রাকচারটা কিরকম। এখন প্রাইমারিলি আমরা জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করি যে অ্যানাটমিতে 3টা পেয়ার্ড এবং 3টা আনপেয়ার্ড কার্টিলেজ আছে। আনপেয়ার্ড কার্টিলেজ 3টা, একটা এপিগ্লটিস, একটা ক্রিকয়েড, একটা থাইরয়েড। কেমন? থাইরয়েড কার্টিলেজ, এপিগ্লটিস এবং ক্রিকয়েড কার্টিলেজ, বা থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, এপিগ্লটিসটা পাতার মতো সামনে থাকে। আমরা দেখেছিলাম ল্যারিংসে সোয়ালোইং এর সময় কিভাবে ল্যারিঞ্জিয়াল ওপেনিংটা এপিগ্লটিস প্রোটেক্ট করে। তো থাইরয়েড কার্টিলেজটা সবগুলাই হাইলিন কার্টিলেজ, একমাত্র এপিগ্লটিসটা ইয়েলো ইলাস্টিক কার্টিলেজ।
কর্নিকুলেট এবং কিউনিফর্ম ছোট ছোট কার্টিলেজ, এগুলা ইয়েলো ইলাস্টিক কার্টিলেজ। আসলে কার্টিলেজে তো আমরা জানি যে তিন রকমের কার্টিলেজ হয়। তার মধ্যে থাইরয়েডের কার্টিলেজ গুলো, স্পেশালি ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ আর মোস্টলি হাইলাইন কার্টিলেজ। কিছু কিছু সামান্য ইলাস্টিক কার্টিলেজ আছে, এপিগ্লটিস ইলাস্টিসিটি আছে বলে এরকম। তাহলে আনপেয়ার্ড কার্টিলেজ হলো থাইরয়েড, ক্রিকয়েড এবং এপিগ্লটিস। আর পেয়ার্ড কার্টিলেজেস, এরিটিনয়েড কার্টিলেজ আমরা দেখাবো। ছোট ছোট দুইটা কার্টিলেজ ভোকাল কর্ডের পিছনে, ভোকাল কর্ডের পার্টও ভোকালিস প্রসেস অফ দি এরিটিনয়েড কার্টিলেজ এটা ফর্ম করে। এটার ভোকালিস প্রসেস গুলো ইলাস্টিক। আর কর্নিকুলেট এবং কিউনিফর্ম কার্টিলেজ অফ রিসবার্গ এবং কার্টিলেজ অফ সেন্টোরিনি, এরকম নামে এদেরকে পরিচিত। এত কঠিন জিনিস মনে রাখার দরকার নেই। কর্নিকুলেট, কিউনিফর্ম, এদের অন্য কোনো ইম্পর্টেন্সও নাই। যারা ভয়েস নিয়ে খুব চিন্তা করেন এবং ভয়েসের সার্জারি করবেন, ওনাদের সময় এগুলো একটু কাজে লাগতে পারে, তাও তত ইম্পর্টেন্ট না। আমরা ল্যারিংসের অ্যানাটমি যদিও শুনতে আপনি বেশি ইয়া না হলো গ্রস, আমরা ডিজিজ জানার জন্য এটা জানা খুবই জরুরি। আমরা এই যে ল্যারিংসের একটা হাইওয়েড বোন আছে এখানে নেকের মধ্যে, কেউ কেউ ইনক্লুড করে যে এটা ল্যারিংসের স্ট্রাকচারের অংশ, কেউ বলে যে না ল্যারিংসের স্ট্রাকচারের অংশ না। কিন্তু স্কেলেটন হিসেবে আমরা ল্যারিংসের, যেহেতু হাইওয়েড মেমব্রেন ল্যারিংসের একটা খুব ইম্পর্টেন্ট মেমব্রেন ল্যারিংসের স্ট্রাকচার এবং কাউন্টার মেনটেন করার জন্য, কাজে আমরা ল্যারিঞ্জিয়াল কার্টিলেজেস বলছি, ওগুলো ল্যারিংসের একটাই বোন, হাইওয়েড বোন। হ্যাঁ, এটা যদি কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবে, আর যদি জিজ্ঞেস না করে তাহলে এটা নিয়ে বলার দরকার নেই। এটা হলো অ্যাডামস অ্যাপেল এবং থাইরয়েড কার্টিলেজ, সুপিরিয়র থাইরয়েড নস, এখানে ইনফিরিয়র নস আছে, বা থাইরয়েডের ল্যামিনা আছে। এই যে এখানে রিটিনয়েড কার্টিলেজেস দেখা যায়, আমরা এগুলো নিয়ে, এই কার্টিলেজ গুলার স্ট্রাকচার এইভাবে যে প্লেস করা হয়। গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো থাইরয়েড কার্টিলেজের দুইটা ল্যামিনা আছে, ক্রিকয়েড কার্টিলেজ একদম কমপ্লিট একটা রিং, এবং এই কমপ্লিট রিং এর সামনের দিকে এটা ল্যামিনাটা থাকে, একদম একটা আংটির মতো। আংটির যেমন একটা ল্যামিনা থাকে, একটা বাকিটা রিং থাকে, একদম ঠিক একটা আংটির মতো এটা। এই যে সামনের দিকে থাকে ল্যামিনাটা, পিছনের দিকে থাকে একটা রিং। পুরা এয়ারওয়েতে ইট ইজ দা সবচেয়ে, এটাই একমাত্র কমপ্লিট রিং। এরপরে থাইরয়েডের যে কার্টিলেজ গুলো আছে সবগুলোই পোস্টেরিয়রলি ডিফিশিয়েন্ট, এবং পরবর্তীতে তো আরো ডিফিসিয়েন্সি আছে নিচের দিকে গেলে। আর এটাই হলো ইনফ্যাক্ট ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য এয়ারওয়ে, ট্রাকিয়াল রিং, সাবগ্লটিস। ভোকাল কর্ডের রিলেশনে এটা গ্লটিসের নিচে থাকে বলে এই জায়গাটাকে আমরা সাবগ্লটিস বলে থাকি। তো থাইরয়েড কার্টিলেজ হলো, আবার এই যে আমি এখানে এই বর্ণনা দিতেছি, গুরুত্বপূর্ণ দু একটা ইনফরমেশন ছাড়া খুব বেশি মনে রাখার আন্ডার গ্রাজুয়েট লেভেলে দরকার নাই। এটা থাইরয়েড কার্টিলেজটা সবচেয়ে বড়, এবং এটা দুইটা এলা বা দুইটা প্লেট আছে সামনে, এবং এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলো ছেলেদেরটা একিউট অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রি সমান সমান কম্পেয়ার টু দ্য ফিমেল 120 ডিগ্রি ইন ফিমেল। এবং এই অ্যাঙ্গেল হওয়ার কারণে ভোকাল কর্ডটা লম্বা হয়, এবং লম্বা হওয়ার কারণে এই ভোকাল কর্ড, এটার কারণেই আমাদের ছেলেদের ইয়েটা সুতা একটা লম্বা করে ভাইব্রেট করলে যেমন আওয়াজে যাওয়া হয়, ট্যান্স করে চিকন করে করলে যেমন ছোট করে ট্যান্স করে ভাইব্রেট করলে মহিলাদের গলার ফ্রিকোয়েন্সিটা সেই হিসাবে কম। ক্রিকয়েড অনলি কমপ্লিট রিং, এটা লেমিনা অ্যান্টেরিয়রলি এবং আর্টস থাকে পোস্টেরিয়রলি। বলছিলাম এটা একটা একদম একটা রিং এর মতো, ফিঙ্গারে যে আমরা রিং ইউজ করি। ইপিগ্লটিস দেখতে একটা পাতার মতো, ইয়েলো ইলাস্টিক কার্টিলেজ মেইনলি। এটা কমপ্লিটলি ইয়েলো ইলাস্টিক কার্টিলেজ, আরগুলো সবগুলো হাইলিন কার্টিলেজ। এরিটিনয়েড, কর্নিফর্ম, কিউনিকয়েড, আমি এগুলা কিউনিফর্ম এবং কর্নিকুলেট কার্টিলেজের কিছু ছবি দেখাবো। অরিজিনালি আমরা এদের স্ট্রাকচার ফর্ম করে খুব বেশি, এটা সিগমা, এগুলো সিগমা, আমরা যেটা সিসাময়েড কার্টিলেজ বা সিসাময়েড বোন এরকম বলে থাকি আমরা। ল্যারিঞ্জিয়াল ইনলেট এবং ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি, এই দুটা জিনিস। যে ইনলেট হলো ওপেনিং, ওপেনিংটা দুটা এর এপিগ্লটিক পোল দিয়ে আমরা এটা ভিতরে ঢুকবো, এবং এটা লোয়ার বর্ডার চলে যাবে ক্রিকয়েড কার্টিলেজে, একটা ফানেলের মতো একটা স্ট্রাকচার, এন্টিরিয়রলি বাই দ্য এপিগ্লটিস, পোস্টেরিয়রলি বাই দ্য ইন্টাররেটিনোয়েড ফোল্ড অফ দ্য মিউকাস মেমব্রেন। এবং দুই দিকে দুইটা এপিগ্লটিক ফোল্ড আছে। এপিগ্লটিক ফোল্ড মানে এরিটিনয়েড থেকে এপিগ্লটিসের মার্জিন পর্যন্ত দুইটা মিউকাস ফোল্ড, নামগুলো এরকম, এরিটিনয়েডের জন্য এরি, এপিগ্লটিস জন্য। উইথ দ্য ক্যাভিটি দেয়ার আর টু ফোল্ডস অফ, ক্যাভিটির ভিতরে দুইটা মিউকাস মেমব্রেনের ফোল্ড আছে। উপরের গুলোকে বলি আমরা ফলস ভোকাল কর্ড, নিচের গুলোকে বলি ট্রু ভোকাল কর্ড, অথবা উপরের গুলোকে বলি ভেস্টিবুলার ফোল্ড, নিচের গুলোকে বলি ভোকাল ফোল্ড।
ট্রু ভোকাল ফোল্ড আর ফলস ভোকাল ফোল্ড, আপার ভেস্টিবুলার ফোল্ড এবং লোয়ার হলো ভোকাল ফোল্ড, এবং স্পেস বিটুইন দি ভেস্টিবুলার ফোল্ড ইজ দ্য রিমা ভেস্টিবুলি, আর স্পেস বিটুইন দ্য ভোকাল ফোল্ড ইজ দ্য রিমা গ্লটিস। কাজে এই রিমা ভেস্টিবুলি এবং রিমা গ্লটিস হলো স্পেস, তাদের রিমা মানে হলো স্পেস বিটুইন দ্য টু ফোল্ড দ্যাট মুভস, এরকম একটা কনসেপ্ট থেকে এটা আসছে। ক্রিকোয়েড থাইরয়েডের উপরে যেরকম বসে আছে ক্রিকোথাইরয়েড জয়েন্ট এবং ক্রিকো এরিটিনয়েড জয়েন্ট, ক্রিকয়েড কার্টিলেজের সাথে সামনে যে ক্রিকোথাইরয়েড মেমব্রেন আছে, এখানে যে জয়েন্ট একটু দূরে দূরে তারপরেও একটা জয়েন্ট আছে, আর ক্রিকো এরিটিনয়েডটা একদম বেশি, এটা সাইনোভিয়াল জয়েন্ট কানের পিছনে। এগুলা সম্পর্কে আন্ডার গ্রাজুয়েশনে কখনোই জিজ্ঞেস করা হয় না, শুধু বুঝতে হয় যে এগুলো একটা একটা উপরে স্লাইড করে। এরকম কতগুলো লিগামেন্টস এন্ড মেমব্রেনস আছে যেগুলা এদেরকে এই ল্যারিঞ্জিয়াল যে ফ্রেমওয়ার্কটা, এই যে কার্টিলেজ গুলো বললাম, থাইরয়েড কার্টিলেজ, এপিগ্লটিস, ক্রিকয়েড কার্টিলেজ, এরিটিনয়েড কার্টিলেজ, এদেরকে এই ফ্রেমওয়ার্কে শক্ত করে ধরে রাখার জন্য কতগুলো লিগামেন্টের দরকার হয়। সেই জন্য এগুলা কিন্তু বেশ টাফ লিগামেন্ট, হ্যাঁ, কাটতে বেশ বোঝা যায় যে, কারণ এদের তো স্টাফ ফাংশন আছে। হ্যাঁ, কখনো কখনো দেখা যায় যে এই যে ইন্ট্রিনসিক লিগামেন্ট গুলো আছে, সেখানে স্পেশালি এই একটা ইন্টারপ্টেড বাই দ্য সাইনাস অফ ল্যারিংস। সাইনাস অফ ল্যারিংসটা হলো ভেস্টিবুলার ফোল্ড এবং ভোকাল ফোল্ডের মধ্যখানে যে ডিপ্রেশনটা, ওটাকে বলে সাইনাস অফ দ্য ল্যারিংস। এবং এই সাইনাস অফ দ্য, এটা ভেস্টিবুলার ক্যাভিটি, এখান থেকে একটা ট্র্যাকের মতো ভিতরের দিকে সাইনাস অফ দ্য ল্যারিংস, এখানে সিক্রেশন থাকে। এগুলোর মেইন কাজ হলো, যেহেতু এটা ভেস্টিবুলার ফোল্ডের নিচে ভোকাল ফোল্ডের উপরে, এবং এখানে অনেকগুলো গ্ল্যান্ড আছে, কন্টিনিউয়াসলি সিক্রেট করে, এবং এই সিক্রেশনটা কন্টিনিউয়াসলি ভোকাল কর্ডের উপরে যে পড়ে বলে ভোকাল কর্ডটা একটু বেশি ভিজা থাকে। কাজেই এই কাজটুকু করা হয়েছে শুধু ভোকাল কর্ডকে ওয়েট রাখার জন্য। কারণ আমাদের একথা মনে রাখতে হবে যে ভোকাল কর্ড কিন্তু কখনো শুকানো যাবে না, ভোকাল কর্ড সব সময় ওয়েট থাকবে। তাইলে এটা অনেকটা মোবিলের মতো, একটা মোবিল দিয়ে ইঞ্জিন কিন্তু অনেক চলবে, কিন্তু ড্রাই মোবিল নাই এরকম ইঞ্জিন কিন্তু একটুও চলবে না। হ্যাঁ, মোবিল সহ কিলোমিটার কিলোমিটার চলে যাবে। কিন্তু এটার কথাটা বললাম এই জন্য যে আমাদের ভোকাল কর্ড যদি কন্টিনিউয়াসলি এই সিক্রেশন দিয়ে ভিজা না থাকতো, আমাদের স্যালাইভা, লালা সবকিছুই যায়, কিন্তু ওখানে পার্টিকুলারলি একটা জায়গা থেকে বেশি সিক্রেশন আসে, ওটাকে সবসময় ভিজা রাখে। এই জন্য ক্রনিক ল্যারিঞ্জাইটিস বা অনেক জিনিস, যারা মাউথ ব্রিদিং করে, যাদের হিউমিডিফিকেশনটা নাকের দিয়ে হয় না, নাকের কাজ হলো এয়ার কন্ডিশনিং, যাদের নাক দিয়ে হিউমিডিফিকেশন প্রপারলি হয় না, তখন নাকের কোনো রোগের কারণে হোক অথবা নাক বন্ধের কারণে কেউ যদি মুখে নিঃশ্বাস নেয়, তাহলে দেখা যায় যে সে আনট্রিটেড ড্রাই এয়ার এখানে নেওয়ার সময় এটার মধ্যে জলীয় বাষ্প ল্যারিংস থেকে পর্যন্ত আসে, তখন ভোকাল কর্ড ড্রাই হয়ে যায়, আর ওই ভোকাল কর্ড দিয়ে অল্প একটু কথা বললে গলার স্বর ভেঙে যায়। কারণ তখন ভোকাল ফোল্ড দুটো, যখন আমরা দেখাবো কিভাবে ভোকাল ফোল্ড দুটো মুখে মুখে লাগে, যখন ঘষাঘষি হয় কথা বলার সময়, তখনই এখানে ইনফ্লামেশন হয়, এখানে বিভিন্ন রকমের ডিজিজ দেখা দেয়, নোডিউল হয়, পলিপ হয়, তারপরে পেপটিলোমা হয়, গ্রোথ হয়, ক্যান্সার হয়। এনিওয়ে, ফ্যারিংস, এটা আমরা হাইপোফ্যারিংস এর কথা বলছিলাম, এই জায়গাটা, এইখানে ল্যারিংস এই সাপোর্ট দেয়, আর এটা হলো সামনে থাইরয়েড কার্টিলেজ, আর এটা হলো ক্রিকয়েড কার্টিলেজ, দ্য অনলি ট্রাকিয়াল রিং, যেটা এই যে এদিকে যখন। তো আমরা এখানে এখানে আমি যেটা বলতেছিলাম যে কমপ্লিট ট্রাকিয়াল রিং ছিল ক্রিকয়েড কার্টিলেজের রিং, এটা হলো এখানে একটু পিছনে যে রিং এর অংশটা দেখানো হলো, এখানে দেখা যায় সব সফট টিস্যু, সামনে কিন্তু কার্টিলেজিনাস রিং, অর্থাৎ থাইরয়েডের ট্রাকিয়ার যে রিং গুলা, সেগুলো সামনে আছে, সাইডে আছে, একদম পিছনে ট্রাকিয়াল মেমব্রেন, সেখানে কোনো ইয়ে নেই, রিং নেই। এনিওয়ে, আমরা muscles of the larynx can be extrinsic muscles, can be intrinsic muscles. Intrinsic muscle এবং extrinsic muscle হলো এই যে থাইরয়েড কার্টিলেজ, থাইরয়েডের যে কার্টিলেজ গুলা, ল্যারিংসের যে কার্টিলেজ গুলা, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, হাইওয়েড বোন, তারপরে যে ছোটখাটো, এগুলোর মধ্যে যতগুলা মাসেল বাইরে অ্যাটাচমেন্ট হয়, এক্সটেন্সিক মাসেলস অফ দ্য ল্যারিংস, ডাইগেস্টিক, তারপরে স্টাইলোহাইওয়েড, মাইলোহাইওয়েড, জেনিওহাইওয়েড, স্টাইলোহাইওয়েড, স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসেল, সালফিঙ্গোফ্যারেঞ্জিয়াস মাসেল, প্যারাটোফ্যারেঞ্জিয়াস মাসেল, এই মাসেলগুলা কেউ জিজ্ঞেস করবে না পরীক্ষার সময় যে এই ছোট ছোট মাসেলগুলা, এগুলা যখন কেউ সার্জারি করতে যাবে, এবং স্পেশালি ইএনটি সার্জনও না, যারা স্পেশালি ফোনো সার্জারি করবেন, ল্যারিংসের সার্জারি করবেন, ওনাদের প্রত্যেকটা সম্পর্কে ডিটেইল জানতে হবে। এই ছাড়া যেমন ডাইগেস্টিক, স্টাইলোহাইড, স্টাইলোমাইড, এগুলো গ্রস মাসেল, এগুলো সব ইএনটি সার্জন ভালো করে জানে। কিন্তু এখানে ল্যারিংসকে ইলিভেট করে এই মাসেলগুলা,
যার জন্য সোয়ালো করলে এগুলো এলিভেটেড হয়। এলিভেটেড না হলে আবার এপিগ্লটিস যে এটা প্রোটেক্ট করতে পারবে না, এটাও কিন্তু একটু মনে রাখতে হয়। কাজে এক্সটেনসিভ মাসেলস আর টু অপোজিং গ্রুপ, একটা হলো এলিভেটার্স অফ দ্য ল্যারিংস, একটা ডিপ্রেসার্স অফ দ্য ল্যারিংস। সেটা হলো যে থাইরয়েড কার্টিলেজ থেকে নিচের দিকে, স্টার্নোথাইরয়েড, স্টার্নোহাইরয়েড, ওমোহাইরয়েড, নিচের দিকে যারা এগুলা। কিন্তু ইন্ট্রিনসিক মাসেলস অফ দ্য ল্যারিংস খুব ইম্পর্ট্যান্ট। এগুলা প্রত্যেকটা ভয়েস প্রোডাকশনের জন্য, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভয়েস কোয়ালিটির জন্য, স্ট্রেংথের জন্য খুবই দরকার হয়। কেমন ক্রিকোথাইরয়েড, ক্রিকোথাইরয়েড মাসেল, পোস্টেরিয়র ক্রিকোএটিনয়েড মাসেল, ল্যাটারাল ক্রিকো, প্রত্যেকটা মাসেল ট্রান্সএটিনয়েড মাসেল, এরা ভোকাল কর্ডকে কিভাবে কন্ট্রোল করে। ল্যাটারাল ক্রিকোএটিনয়েড অ্যাবডাক্ট করে, পোস্টেরিয়র ক্রিকোএটিনয়েড অ্যাডাক্ট করে, ক্রিকোথাইরয়েড এটাকে ট্রান্স করে। আমরা দেখব ওখানে, আমরা এটার একটু আরো মাসেলের অ্যাক্টিভিটিগুলো আমরা একটা ভিডিওতে দেখব, এবং যে এটা কোনটা কোন দিকে। অবলিক ইন্টারএটিনয়েড, এরিপিগ্লটিক ফোল্ড, এখানে এরিপিগ্লটিকাস মাসেল আছে যে এরিটিনয়েডের, থাইরোএরিটিনয়েড এবং ভোকালিস মাসেল। ভোকাল ফোল্ডের ভিতরে যে মাসেলগুলো থাকে এটাকে বলে ভোকালিস মাসেল। এবং এই ভোকালিস মাসেল আমরা কারো কারো যদি খুব মোটা হয় তাদের গলার স্বর একটু বেশি গমগমে হয়, এট দ্য সেম টাইম টেনশনের সাথেও রিলেট করে। এই জন্য এগুলো মাসেল বাল্কের সাথে সবাই এগুলা রিলেট করে। আমরা এই যে ল্যারিংসের এই যে এরকম স্ট্রাকচার, ইপিগ্লটিস, এবং এটা এন্ট্রি অফ দ্য ল্যারিংস, তার পিছনে থাইরয়েড কার্টিলেজ, তারপরে ক্রিকয়েড কার্টিলেজ এবং এরিটিনয়েড, এবং এই যে এরিটিনয়েড কার্টিলেজ, কর্নিকুলেট এবং কিউনিফর্ম কার্টিলেজেস, এখানে কার্টিলেজেস গুলা এগুলা যেন ভাসতেছে, ওই দুইটা আবার পার্টিকুলার খুব ভালো অ্যাটাচমেন্ট এর সাথে নাই। এখানে মাসেলগুলোর অরিজিন, ইনসারশনের একটা এগুলো আমরা অ্যানাটমিতে সবাই পড়েছি, কিন্তু এগুলো এভাবে মনে রাখা আন্ডারগ্রাজুয়েট লেভেলের কোনো দরকার নেই, কেউ জিজ্ঞাসা করবে না। এবং প্রত্যেকটা মাসেল, এখানে স্পেশালি কয়েকটা মাসেলগুলোর কাজের মধ্যে কয়েকটা গ্রুপে আমরা ইয়ে করি, এগুলো আমরা খুব বেশি খেয়াল করে মনে রাখলে গ্রসলি কয়েকটা মাসেল সম্পর্কে, যেমন মাসেল ভোকাল ল্যারিংসকে, গ্লটিসকে ওপেন করে কে, পোস্টেরিয়র ক্রিকোএটিনয়েড। একটাই মাসেল অনেক সময় আমরা পোস্টেরিয়র ক্রিকোএটিনয়েডকে ওপেন করে, ক্লোজ করে কে, ল্যাটারাল ক্রিকোএটিনয়েড, ট্রান্সএরিটিনয়েড, ক্রিকোথাইরয়েড, থোরাকোএরিটিনয়েড, এই মাসেলগুলা। এভাবে কিন্তু আন্ডার গ্রাজুয়েশনে জিজ্ঞেস করা হয় না। পোস্ট গ্রাজুয়েশনে কেউ টিচাররা যারা খুব ভালো করে এগুলো মনে করে আসেন, ওনারা জিজ্ঞেস করেন। কাজেই এগুলা সম্পর্কে ইন্ডিভিজুয়াল নাম মনে রাখার দরকার নেই। এবং এখানে এই যে অ্যানাটমিক্যাল যেমন ক্রিকোথাইরয়েড মাসেল যদি এখানে পুল করে, তাইলে এই ল্যারিংসটা, থাইরয়েড কার্টিলেজ যখন এদিকে চলে আসে তখন ভোকাল কর্ড টেন্স হয়, তারপর ভোকাল কর্ডের অ্যাপুজ হয়। এই জিনিসগুলা আমরা খুব ইন্ডিভিজুয়ালি এভাবে মনে রাখতে হবে। ফোনো সার্জারির কথা বলছিলাম, যে যারা ভোকাল কর্ডের এই সমস্ত কাজ করেন, সার্জনস হ্যাভিং এক্সপার্টাইজ ইন সার্জারি অফ দি ল্যারিঞ্জিয়াল ফ্রেমওয়ার্ক, এই ল্যারিঞ্জিয়াল ফ্রেমওয়ার্কের উপরে, ল্যারিঞ্জিয়াল মাসেলের উপরে, জয়েন্টের উপরে, এবং তাদের টেনশন কিভাবে বাড়াবে, কিভাবে কমাবে। এই যে ফোবারোফোনিয়া সম্পর্কে বললাম, খুব সিম্পল। এটা মেয়েদের গলার মতো থাকে বলে যেহেতু একটু টেন্স হয়ে থাকে, এখান থেকে কার্টিলেজ কাটে একটু লুজ করে দেওয়ার মতো একটা ছোট্ট সার্জারি লোকাল দিয়ে করা হয়। ওটা করলে কিন্তু এই পুরুষের গলায় যারা কথা বলে, মহিলাদের গলায় যে পুরুষরা কথা বলে, ওটা কিন্তু পুরুষের গলায় ঠিক করে দেওয়া যায়। খুবই সিম্পল একটা অপারেটিং প্রসিডিওর। আমরা আমার মনে হয় ইএনটি সার্জনদের মধ্যে মোটামুটি 50% বেশি ইএনটি সার্জন এগুলো করে থাকেন। যদিও এটা কোনো সার্জিক্যাল ডিসিপ্লিনের সার্জারি, কিন্তু আমাদের প্রায় সবাই এগুলা সহজ অপারেশন গুলো পারে। ব্লাড সার্কুলেশন কেমন একটা জিনিস হলো, আমরা ল্যারিংসের এই যে ভোকাল কর্ড এবং ভোকাল কর্ডের মার্জিন এই পর্যন্ত একটা জিনিসকে আমরা ধরে রাখি, যে এটাকে বলো ওয়াটারশেড লাইন। ওয়াটারশেড লাইন মানে এই আপার সারফেস অফ দ্য ভোকাল কর্ড থেকে উপরের ল্যারিংসকে আমরা বলি আপার এয়ারওয়ে, এবং ভোকাল কর্ডের লোয়ার সারফেস থেকে শুরু করে নিচের দিকে জায়গাকে বলি লোয়ার এয়ারওয়ে। এই যে আপার এয়ারওয়ে একটা ইনফেকশন, লোয়ার এয়ারওয়ে একটা ইনফেকশন, এরকম ল্যারিংসকে আপার এয়ারওয়ের মধ্যে ধরা হয়। কিন্তু ল্যারিংসের নিচে কোনো জায়গায় ইনফেকশন হলে লোয়ার এয়ারওয়ে বলা হয়। এই কথাটা কেন আসলো এখানে? এখানে আসছে যেহেতু সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ তার ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ দিয়ে এখানের এই সেন্সরি সাপ্লাইটা ভোকাল কর্ড পর্যন্ত দিয়ে থাকে। আবার বিলো দা ভোকাল কর্ড সব জায়গায় এই সেন্সরি সাপ্লাই দিয়ে থাকে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। ব্লাড সাপ্লাইয়ের কথা বললো, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ ভোকাল কর্ডের উপরের অংশ পর্যন্ত সাপ্লাই করে, ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ ভোকাল কর্ডের নিচে সাপ্লাই করে। কাজেই এখানে আমাদের, এবং লিম্ফ্যাটিক ড্রেনেজ, ভোকাল কর্ডের মার্জিনে কোনো লিম্ফ্যাটিক ড্রেনেজ নাই।
আপার পার্টে সুপিরিয়র ল্যারিঞ্জাস আপার ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডে, লোয়ার পার্ট থেকে লোয়ার ডিপ সার্ভাইকাল এবং সুপিরিয়র মিডিয়াস্টিনাল লিম্ফ নোডের মধ্যে লিম্ফ্যাটিক ড্রেনেজ যায়। তার মানে ভোকাল কর্ডের ফ্রি মার্জিনটা একটা ওয়াটারশেড লাইন, একটা সীমানা। যে সীমানার মধ্যে আরেকটা খুব মজার ব্যাপার জানা ভালো, সেটা হলো যে ভোকাল কর্ডের মার্জিনে যখন কোনো ক্যান্সার হয়, সবচেয়ে বেশি ক্যান্সার হয় ল্যারিংসের ভোকাল কর্ডের মার্জিনে। ভোকাল কর্ডের মার্জিনে যখন ক্যান্সার হয় তখন এটা কিন্তু খুব স্লো গ্রো করে, আস্তে আস্তে ভয়েস স্লো চেঞ্জ হইতেছে, পরে আস্তে আস্তে ভয়েস আরো খারাপ, এবং শ্বাসকষ্ট পর্যন্ত যেতে যেতে অনেক দিন লেগে যায়। এবং এই যে এটা খুব স্লো গ্রোয়িং হয়, মোর সো দিস রিজিয়ন ইজ ডেভয়েড অফ লিম্ফয়েড টিস্যু। লিম্ফয়েড টিস্যু না থাকাতে ভোকাল কর্ডের মার্জিনের যখন ক্যান্সার হয়, তখন এটা লেজার দিয়ে কেটে ফেলি, অথবা রেডিওথেরাপি দেই, অথবা এমনি ব্লান্ট সিজার দিয়ে কেটে ফেলি। এটা যদি কেটে ফেলা হয়, পেশেন্ট স্টেজ 1-এ বা T1-এ আমরা বলি এটা কিউর ইজ 100%, কিন্তু স্টেজ 2 পর্যন্ত অন্তত 100%-এর কাছাকাছি কিউর থাকে। স্টেজ 3 হলো যখনই ভোকাল কর্ডের মুভমেন্ট একটু ইন্টারফেয়ার করা শুরু করলো এবং লিম্ফেটিক কি বলে যে মেটাস্টেটিক শুরু হলো, তখন ওটাকে আমরা বলি যে এটা স্টেজ 3 এবং এটা অ্যাডভান্স। লিম্ফের তখন অন্যান্য জায়গার ক্যান্সারের মতোই হয়ে যায়। এর আগ পর্যন্ত এটা আমরা এই ভোকাল কর্ডের এটা আমরা গ্রোথকে খুব হার্মলেস ক্যান্সার হিসেবেই কনসিডার করে থাকি। নার্ভ সাপ্লাই সম্পর্কে বলছিলাম যে সেন্সরি সাপ্লাই সম্পর্কে বলছিলাম যে উপরে ভোকাল কর্ডের উপরটুকু ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দি সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল অফ ভেগাস এবং নিচে হলো রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। আর অল ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক মাসেলস অফ দ্য ল্যারিংস ইজ সাপ্লাইড বাই দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এক্সেপ্টিং দ্য ক্রিকোথাইরয়েড, যেটাকে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দি সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ সাপ্লাই করে। অর্থাৎ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ নামে একটা ভেগাসের একটা নার্ভ আছে, সেটা দুইটা পার্ট, একটা এক্সটার্নাল এবং ইন্টারনাল। এক্সটার্নালটা হলো মোটর সাপ্লাই করে ক্রিকোথাইরয়েড মাসেলকে, আর internal laryngeal branch piriform fossa upper part of the larynx up to the vocal cord sensory supply করে। এখানে এই যে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ একটা শব্দ বলা হয়, এখানে আমি মনে হয় এই পয়েন্টটা একটু বলে যাই কোনো সময় যদি আর ইয়ে না হয়। দি সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ হলো ভ্যাগাস থেকে উপর থেকে নামার সময় ভ্যাগাস থেকে ব্রাঞ্চ হয়ে এই যে ক্রিকোথাইরয়েডকে সাপ্লাই করছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল, আর সেন্সরি সাপ্লাই দিচ্ছে ভোকাল কর্ডের আপার পর্যন্ত ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল হলো নিচ থেকে উঠে আসে। এটা অরিজিনালি আসলে এটা রিকারেন্ট বললো কেন, নার্ভ কিন্তু ব্লাড ভেসেলের মতো যে কোনো ডিরেকশন থেকে আসে না। এদিক থেকে ভ্যাগাস নার্ভ এখানে যাচ্ছে, ভ্যাগাস ইচ্ছা করলে এখানে ব্রাঞ্চ দিয়ে এখানে সাপ্লাই দিতে পারতো, এটা কিন্তু কাছে দিয়ে চলে গেল, ব্রাঞ্চটা দিল না, সে নিচে যে ব্রাঞ্চ দিল, এবং সেই ব্রাঞ্চটা ইন দ্য রাইট সাইড, এটা রাইট সাইডে যে ব্রাকিওসেফালিক আর্টারিকে হুক করে, রাইট সাইডে ব্রাকিওসেফালিককে হুক করে এটা চলে গেল থাইরয়েড গ্ল্যান্ডের নিচে দিয়া ট্রাকিওইজিভিজিয়াল গ্রুভ হয়ে চলে গেল ল্যারিংসে সাপ্লাই দিতে, নিচ থেকে আসলো। আশ্চর্যজনক হলো যে লেফট সাইডে, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, লেফট সাইডে দেখা যায় যে দি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এই যে ভ্যাগাস নার্ভ চলে যাচ্ছে, এখানে এসে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দিল, সে যাইতে যাইতে আর্টস অফ এওরটা অথবা ডাক্টাস আর্টারিওসাস, আর্টস অফ এওরটা অথবা ডাক্টাস আর্টারিওসাস, ডাক্টাস আর্টারিওসাস হলো জন্মের সাথে সাথে একটা আর্টারি, পালমোনারি আর্টারি এবং আর্টস অফ এওরটাকে জয়েন করে, যেটা জন্মের সাথে সাথেই ক্লোজ হয়ে যায়। এটাকে হুক করে এটা এখান থেকে চেস্টের ভিতর থেকে ট্রাকিওইজিভিজিয়াল গ্রুভ হয়ে ল্যারিংসে যে ঢুকে, এটার মোটর এবং সেন্সরি সাপ্লাই, মোটর সাপ্লাই টু দ্য অল ইন্টেন্সিক মাসেলস, তারপরে এবং সেন্সরি সাপ্লাই টু দ্য বিলো দ্য লেভেল অফ দ্য ভোকাল কর্ড এটা দিয়ে থাকে। কাজে এই কথাটা থাইরয়েড পড়ার সময় বলা হয়, এখানেও আমরা বলছি, আবারও বলি কথাটা, যে রাইট সাইড এবং লেফট সাইড দুই দিকেই larynx is supplied by the superior and inferior laryngeal nerve. The inferior laryngeal nerve is otherwise called recurrent laryngeal nerve, কারণ এটা inferior laryngeal নার্ভটা নিচে এসে অনেক দূর থেকে ঘুরে আবার রিকারেন্ট একটা ফ্লো আছে। এই নার্ভটা এখান থেকে ভ্যাগাসের থেকে ব্রাঞ্চ হয়ে আর্টসোপটাকে হুক করে এদিকে, এগুলো হলো ভাস্কুলার ডেভেলপমেন্টের সময় এই ডিসপোজিশন গুলো হয়। অরিজিনালি কিন্তু এটা ল্যারিংসের লেভেলেই ইয়েটা দিয়েছিল, এবং আমাদের এই ব্লাড ভেসেল গুলা নেকের মধ্যে ডেভেলপ করে আমরা যখন বাঁকা হয়ে থাকি, সেখান থেকে যখন মায়ের পেটে সোজা হতে থাকি, তখন এই বাঁকাটা এই স্ট্রাকচার গুলো নিচের দিকে নেমে যায়। কেমন, এটা যারা ওই জায়গার এমব্রায়োলজিটা ভালো করে পড়লে বোঝা যাবে যে
এই ব্যাপারটা কি। যেমন কাজে সুপিরিয়র এবং ইনফিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এটাকে সাপ্লাই করে। এটা আমরা অ্যানাটমির একটা স্কেলেটনের এই যে আমরা থাইরয়েড কার্টিলেজ এবং ইপিগ্লটিস এবং ক্রিকয়েড কার্টিলেজ আমি একটা সিম্পল সংক্ষিপ্ত The laryngeal skeleton is formed principally by the hyoid bone, the thyroid cartilage, and the cricoid cartilage. It is skeleton. The hyoid bone is shaped like a horseshoe. The muscles of the neck support it, and it in turn supports the base of the tongue. The thyroid cartilage, better known as the Adam's apple, is shield-shaped with a notch on its top edge. The thyroid-hyoid membrane connects it to the hyoid bone above. The cricoid is a complete signet-shaped ring with its broad aspect posterior. You can easily feel the cricoid cartilage as a firm ridge 3 to 4 fingers breadths below the hyoid bone and 3 to 4 fingers breadths above the tracheal notch. The cricoid attaches to the thyroid cartilage laterally at 2 cricothyroid joints, allowing both cartilages to move independently and as a unit as the muscles contract. The relatively avascular cricothyroid membrane connects the cricoid and thyroid cartilages anteriorly in the midline. Let's look at the internal structure of the larynx. The epiglottis is an important pharyngeal landmark during intubation. It's a curved leaf-shaped structure attached to the inside of the thyroid cartilage. Its upper rounded edge projects into the pharynx. The stalk at the base of the epiglottis allows it to fold over the glottis. This flexion helps protect from aspiration by directing food and liquid into the esophagus. The next key landmarks are the arytenoid cartilages. These irregular, pyramid-shaped cartilages sit on the upper posterior rim of the cricoid ring. Located on top of the arytenoids, the corniculate and cuneiform cartilages add bulk and shape to the mucosal-covered arytenoid bulges. The vocal cords are ligaments that project forward from each arytenoid to the inside midpoint of the thyroid cartilage. Muscles move these arytenoids to tense, relax, and swing the vocal cords from side to side. The cords open on inhalation, they close on exhalation and when protecting the larynx. Vibration of the cords creates sound. Change in the tension or thickness of the cords alters pitch. Take a breath. Vocal cord কিভাবে কাজ করছে? This is a typical view of the larynx during intubation. Here you can see the curved epiglottis above, the bulges of the arytenoids below. The triangular gap between the vocal cords is called the glottis. Above and to the sides of the true vocal cords are the false vocal cords. Look how close the esophagus is to the larynx. Some landmarks may be partially hidden during a difficult intubation, so it's important to be able to recognize them even in partial view. আমরা বলছি যে ভোকাল কর্ডের উপরে একটা ওয়াটারশেড বলে ওরা, যে এটার উপরে এবং নিচে লিম নোডের যে ডিফারেন্সের কথা আমরা এটা বললাম। এখন এই অ্যাপ্লাইড অ্যানাটমির একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হলো যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি একটা ড্যামেজ হয়, দুইটা ড্যামেজ হয় দুই পাশে, তাহলে কি হবে। এবং কিছু কিছু ফাইবার, যে ফাইবারগুলো ইন্ডিভিজুয়াল মাসেলকে, এই জিনিসগুলো কঠিন, এগুলা আসলে ইন দ্য রিজিয়ন অফ দি ফোনোসার্জনস। কাজেই ওটা ড্যামেজ টু দ্য ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ হলে সেন্সেশন চলে যাবে, আর সেন্সেশন চলে যাবে খাওয়া দাওয়া অ্যাসপিরেশন হবে। এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি যায়, এটা ফ্যারিঞ্জিয়াস থাইরয়েড মাসেলকে সাপ্লাই করে বলে ভয়েসটা একটু দুর্বল হয়ে যাবে, কেউ জোরে চিল্লে কথা বলতে পারবে না। এরকম দুই দিকে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি কেটে যায়, তাহলে দুটাই কিন্তু অ্যাপোজ হয়ে গেলে নিঃশ্বাস নিতে কষ্ট হবে, ভয়েস আবার ঠিক থাকবে, এরকম একটা জিনিস।
যে দুইটাও রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ চলে গেলে, একটা ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি চলে যায়, যেহেতু অপোজিং ভোকাল কর্ড এদিকে আসতে পারে না, সেই জন্য গ্যাপ থাকে, সেই জন্য হোয়ারসনেস অফ ভয়েস হয়। কাজে এই জিনিসগুলা আস্তে আস্তে দেখা যাবে যে এগুলা খুব সহজ। আমরা যখনই আমরা এদিকে ভালো করে কনসেন্ট্রেট করব এবং আমাদের একটা ভোকাল কর্ড আন্ডার গ্রাজুয়েট লেভেলে যেটা জানা দরকার যে ডান অথবা বাম ভোকাল কর্ডের মধ্যে কোন ভোকাল কর্ডে বেশি ইনজুরি হয়, ডান দিকেরটা। বাম দিকেরটা কেন হয় না? বাম দিকেরটা যেহেতু চেস্টের ভিতর থেকে ট্রাকিওইজিয়াল গ্রুপে ঘুরে আসে আর্টসোপাটাকে হুক করে, তখন ওটা একটু ডিফে থাকে, যার জন্য থাইরয়েড সার্জারি করার সময় দেখা যায় যে এটা কম ইনজুরি হয়। কিন্তু রাইট সাইডেরটা যেহেতু ব্রাকিওসেফালিক ট্রাঙ্কে হুক করে একদম অবলিকলি ল্যারিংস থাইরয়েডের নিচে দিয়ে ল্যারিংসের ভিতরে ঢুকে, সেই জন্য এটা থাইরয়েড সার্জারিতে একটু বেশি ইনজুরি হয়। কাজে একটা ভোকাল কর্ড যদি ইনজুরি হয়, তাহলে কি হয়, একটা ভোকাল কর্ড ইনজুরি হলে এরকম গ্যাপ হয়ে যায় এবং হর্সনেস অফ ভয়েস হয় এবং এটা কম্পেনসেট করতে হয়। কিন্তু দুইটা ভোকাল কর্ড যদি প্যারালাইসিস হয়ে যায়, তখন কিন্তু দোনোটা মিড লাইনে চলে আসে এবং তখন কিন্তু মেইন সমস্যা হয় এয়ারওয়ে প্রবলেম, যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কেমন এই জিনিসগুলো বায়োলেটারাল ফার্সিয়াল ডিসেকশন এবং প্রোগ্রেসিভ টেনশন যদি গ্রাজুয়ালি যদি হয়, এগুলা এরকম আমার মনে হয় আমাদের এগুলো নিয়ে বেশি ইয়ে করার দরকার নাই। যদি কোনো ফরেন বডি অ্যাসপিরেট করে ভেস্টিবিউল অফ দ্য ল্যারিংসে বা ল্যারিঞ্জিয়াল মাসেলে টেনশন হয়, এই সমস্ত সিচুয়েশনে দেখা যায় যে আমরা ফরেন বডি যখন রিমুভ করি তখন স্পাজমের জন্য আমরা এগুলা একটু ডিফিকাল্ট হয়, বাট এগুলা তো কোনো ইয়ে না। আমরা ল্যারিংসের ফাংশন, ফিজিওলজি অফ দ্য ল্যারিংস, এই জিনিসটা যে আমরা যে শুধু কথা বলি, এই ছাড়াও কিন্তু আরো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ফাংশন আছে। আমি ল্যারিংসের ফাংশন সম্পর্কে এই কথাটা বলবো যে আমরা এই যে এই ল্যারিংসের কাজ আমরা দেখলাম ইয়াতে যে আমাদেরকে দেখানো হলো যে ভোকাল কর্ড গুলা ভাইব্রেট করতেছে। এই যে ভাইব্রেশন অফ দি ভোকাল কর্ড, এবং এটাই শুধু কাদের ল্যারিংস থেকে কি বাইর হয়, প্যা করে যে আওয়াজটা, এটা কিন্তু আমরা তো যে এক একজনের টোন একরকম, এক একজনের কথা একরকম। কাজে এই কথার মধ্যে এই মেইন রোল যে প্লে করে সেটা হলো যে এই ল্যারিংসের উপরে ভেস্টিবিউল আছে, ফ্যারিংস আছে, নোজ আছে, লিপস আছে, টাং আছে। একজনের টাং না থাকলে কথা বলতে পারবে না। কাজে ভিতর থেকে আওয়াজ আসলেই তো হবে না। কাজে জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে, ঠোঁট না থাকলেও কথা বলতে পারবে না। কাজে নাক বন্ধ থাকলে রিজনেন্স ডিস্টার্ব হয় না এবং টোনে চেঞ্জ হয়ে যায়। কাজে আমার খুব মনে আছে, আমি নাম বলবো না, আমাদের স্যার ছিলেন, ওনার কোনো শব্দই আমরা ক্লাসে বুঝতাম না, শুধু একটা ডিজিজ শব্দ ছাড়া। কাজেই ওনার সম্ভবত যে সাইনাস গুলা হয়তো ছিল না, অথবা কোনো ইয়ে ছিল, সেই কারণে বলছি যে আমরা যে এটা কিন্তু ল্যারিংস এর মেইন ফাংশনটা কি, মেইন ফাংশন হলো একটা এয়ারওয়ে। যে কথা বলতে পারে না সে এক কথা, কিন্তু নিঃশ্বাস যদি না যাইতো তাহলে তো সে বাঁচতই না। কাজেই মেইন জিনিস হলো এয়ারওয়ে। তারপরে হলো এটা রিজোনেটিং চেম্বার, তারপরে হলো তারপরে হলো যে আমরা আসি যে এটা রেসপিরেশন। এয়ারওয়ে মানেই হলো এটা রেসপিরেশন। এবং ২ নম্বর হলো প্রোটেকশন অফ দ্য লোয়ার রেসপিরেটরি প্যাসেজ বাই ক্লোজার অফ দ্য ল্যারিঞ্জিয়াল ইফেক্ট, ক্লোজার অফ দ্য এপিগ্লটিস, সিজেশন অফ রেসপিরেশন এবং কফ রিফ্লেক্স। কোনো ফরেন বডি বা কোনো খারাপ মানে বাইরের কোনো জিনিস রেসপিরেশন ভিতরের দিকে যাইতে লাগলেই এখানে আমাদের রিফ্লেক্স হয়। এটা খুব ইম্পর্টেন্ট যে এটা লোয়ার রেসপিরেটরকে প্রটেক্ট করে। কাজে প্রোটেকশন অফ দ্য লোয়ার রেসপিরেটর, কাজে রেসপিরেশন, প্রোটেকশন। তারপরে হলো ফোনেশন। ফোনেশনের মধ্যে ওই যে বললাম একজনের পুরুষরা মহিলা গলায় কথা বলে, মহিলারা দের অনেকেরই পুরুষের গলায় বয়স হয়ে গেলে কথা আসে, সেগুলা এই যে ফোনেশন, তার মধ্যে পিচ এবং ভলিউম, কে কত জোরে কথা বলতে পারে, তার টোনটা কেমন, এক একজনের টোন এক এক রকম এবং অলমোস্ট ইউনিক। আমরা তো আজকে জানি যে আমরা এই ফোনের মাধ্যমে আমরা ব্যাংক অ্যাকাউন্টের লক খুলতে পারি, ফোনের লক খুলতে পারি, এরকম। কাজে ভয়েসে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি এবং টোন দিয়ে অনেক কিছুই ইউজ করা হচ্ছে এখন আজকালকার। কেমন তবে এটা ফিঙ্গারপ্রিন্টের মতো অত ইউনিক না, বাট এটা একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে। ফোনেশন, ফিক্সেশন অফ দ্য চেস্ট, এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন, এমনি বোঝা যায় না। ফিক্সেশন অফ দ্য চেস্ট খুব দরকার হয় চাইল্ড বার্থের সময়, খুব দরকার হয় কোনো কিছু হ্যাং করার জন্য। আমাদের যদি এয়ারওয়েটা চেস্ট যদি ফিক্স করতে না পারি, আমি কোনো কিছুর মধ্যে হ্যাং করতে গেলে দেখা যাবে যে আমি আর হাতটা ধরে রাখতে পারছি না বডিটাকে। কাজে এই হাতের মাসেলগুলা চেস্টের মধ্যে যায়, চেস্টকে যদি আমরা ইয়ে না করি, এট দ্য সেম টাইম ভোকাল কর্ডে ওখানে যদি ক্লোজ হয়ে বাতাসটাকে যদি বন্ধ করে না দেয়, আমরা এটা করতে পারবো না। কাজে চেস্টের ফিক্সেশনটা খুবই এসেনশিয়াল। ল্যারেঞ্জিয়াল স্পিনেক্টার্স আর ট্রু ভোকাল কর্ড, ফলস ভোকাল কর্ড এবং এপিগ্লটিক ফোল্ড। 3 টায়ার স্পিনেক্টার আমরা বলি। ইনলেটে ঢোকার সময় দুই দিকে দুইটা এপিগ্লটিক ফোল্ড, দুই দিক থেকে প্রথম প্রোটেকশন,
এদের রিফ্লেক্সের পরিমাণের চেয়ে কয়েক গুণ বেশি রিফ্লেক্স হলো ফলস ভোকাল কর্ডের, তার থেকে আরো কয়েক গুণ বেশি পাওয়ারফুল হলো ট্রু ভোকাল কর্ড। কাজে এগুলার রিফ্লেক্সটা, কাজে আমরা ল্যারিং ভোকাল কর্ড কিভাবে কাজ করে এর ফাংশনগুলো আমরা দেখেছি। তারপরেও ফিজিওলজি অফ দ্য ল্যারিংস এর উপর একটা ছোট্ট ভিডিও আমি দেখাবো। এর আগে এই একটা জিনিস বলি যে আমরা জিহ্বার নিচ থেকে শুরু করে বেজ অফ দ্য টাং থেকে শুরু করে এই জায়গাটা কিন্তু ওরোফ্যারিংস, হাইপোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস, এই যে এই জায়গাটা ইনক্লুডিং দ্য ল্যারিংস এবং ফিউ রিংস অফ দ্য ট্রাকিয়াল ইনসাইড, এই জিনিস কিন্তু আমরা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে একটা মিরর দিয়ে, একটা মিররকে একটু গরম করে নেই, এটাকে ডিসইনফেক্ট করার জন্য না, এটাকে আমরা একটু গরম করে নেই যাতে করে আমাদের এই গলার ভিতরে বাতাসের মধ্যে যথেষ্ট হিউমিডিটি আছে, আয়নার মধ্যে লাগলে আয়না ঘোলা হয়ে যাবে, সেই জন্য এই ঘোলা যাতে না হয় সেই জন্য অল্প একটু গরম দিলে এখানে যত জলীয় বাষ্প লাগে সব সরে যায় এবং এটার মধ্যে আর তখন ঘোলা হয় না, সেই জন্য আমরা পারফেক্টলি দেখার জন্য। এবং স্ট্যান্ডার্ড ওয়েতে একটা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপির একটা ছবি দেওয়া আছে, সেটা হলো জিহ্বাটা জাস্ট ধরে ফিক্স করা, উপরে দাঁত সোজা বা ঠোঁটের মধ্যে একটু আঙুল দিয়ে যে মিররটাকে গরম করে এক পাশ থেকে জিহ্বার নিচে নিলেই ল্যারিংসের ভিতরে কয়েকটা রিং পর্যন্ত খুব হাইপোফ্যারিংস, পারিফর্ম ফোসা, পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল, এই জায়গাগুলো খুব ক্লিয়ারলি দেখা যায় সব। কাজেই এটা আমরা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি একটা ইম্পর্টেন্ট প্রসিডিউর, যেটা দিয়ে আমরা ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে পরে দেখে এটা কোনো গ্রোথ, কোনো টিউমার, কোনো পলিপ ভোকাল কর্ডে যেগুলো হয় এগুলো আমরা ডায়াগনোসিস করি এবং ট্রিটমেন্ট করে থাকি। আমার ফাংশনের উপরে ছোট্ট একটা ভিডিও দেখাবো যে ভোকাল কর্ড কিভাবে মুভ করে এবং কারা মুভ করায়, স্পেশালি যে এই যে এখানে আছে রিটিনয়েডস, এখানে আছে ভোকাল কর্ড আছে, এটাতে খুব সুন্দর করে একটা এমিনেটেড ভিডিও আছে। Once again, this is thyroid cartilage. হ্যাঁ, এই যে এটা থাইরয়েড কার্টিলেজ, This is cricoid cartilage. এটা ক্রিকয়েড কার্টিলেজ, These are arytenoids. রিটিনয়েডস, And these are vocal folds. ভোকাল ফোল্ডস। Before moving to movements of vocal cord, let us see what is rhemaglottitis. Rhemaglottitis is cavity between vocal folds and arytenoid. So these are vocal folds, these are arytenoid, and the cavity between them. This is rhemaglottitis. It has anterior membranous part that is between vocal folds. This one is anterior membranous part. 2/3 is anterior And membranous, posterior 1/3 is cartilaginous vocal part process. between two arytenoid cartilage. Vocal So this process is of the arytenoid rhemaglottitis. cartilages. During movement of vocal cord, the shape of rhemaglottitis changes and which aid several processes. So now let us see movement of vocal cord. During quiet breathing, the shape of rhemaglottitis is pentagonal in shape. So 5-sided polygon, first side, second one, third, fourth, and fifth. This makes the anterior membranous part, which is triangular, and posterior quadrangular cartilaginous part. Now, during deep inspiration, the shape of rhemaglottitis is নিঃশ্বাস somewhat নেওয়ার like সময় ডিপ this. ইন্সপিরেশনে একদম খুলে যায়। This is diamond shaped. It is aided by posterior cricoarytenoid muscle. Here you can see posterior cricoarytenoid muscle. This is also known as safety muscle. এটা ওপেন It আছে, এটা provides সবচেয়ে the গুরুত্বপূর্ণ মাসল। maximum airway for deep inspiration. Now, during phonation or normal speech, the shape of rhemaglottitis is somewhat like this. Rhemaglottitis একদম This is called chin shape. This shape of rhemaglottitis aid phonation. This is in somewhat this way. During expiration, the air rushes through this narrow space of rhemaglottitis. So as the air rushes, there is vibration of vocal fold, and this leads to production of sound similar to the vibrating strings of guitar. গিটারের ভাইব্রেটিং স্ট্রিং এর Vowels are মধ্যে produced by vocal cord. Further, there is regulation of frequency and pitch by the movement of vocal cord. So let us see that during movement of the thyroid cartilage forward and downward, this is done by cricothyroid muscle, as shown in first. So this cricothyroid muscle pushes or moves the thyroid cartilage forward and downward. This leads to lengthening of vocal cord. You can see the vocal cord are lengthened. So the frequency of the vibrating vocal cord is decreased, and hence low pitch sound is produced. Now, there is one muscle named vocalis which run parallel to the vocal fold on both the side. So when this muscle contracts, the arytenoids move forward.
like this. So the length of vocal cord decreases, and this leads to increase in frequency and high pitched sound. The, the other alphabets, then except the vowels, are produced by various articulates such as palate, tongue, lips, etc. During whispering, the shape of rima glottidis is somewhat like this, that is funnel shaped. So this is done with the movement of vocal cord. Now we will see the commonest clinical condition associated with vocal cord, that is singer's nodule or teacher's nodule. As the name suggests, this is more common in singers and the professors, where the usage of vocal cord is more. So during the phonation or excessive speech, there is vibration of the vocal cord, which leads to continuous friction between the vocal cord and leads to damage of the mucosal surface. This leads to inflammation and then the nodule. So this is done with the movement of vocal cord. I briefly summarize the movement and the shape of rima glottidis. During quiet breathing, the shape is pentagonal. During deep inspiration, the shape is diamond shape. During phonation, the shape is like a chink, and during this whispering, the shape is funnel shape. Thank you. আমাদের এই ইন্টারনেটে হাজার হাজার ভিডিও আছে যেগুলো দিয়ে এরকম অ্যানাটমি, ফিজিওলজি, ফাংশন, ইন্ডিভিজুয়াল পার্ট অনেক ক্লিয়ার করে দেখানো হলো। কাজেই আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদিও এখন তো মেগাবাইট, গিগাবাইট অনেক চিপে কিনতে পাওয়া যায়, ভবিষ্যতে আরো চিপ হবে, এবং গাড়িতে বসে আছি, এদিকে গল্প করছি, গল্পের ফাঁকে ফাঁকেও কিন্তু এগুলা দেখা যায়। যখন কোনো কাজ নাই, লেখাপড়া অনেকক্ষণ লেখাপড়া করেছি, এটা কিন্তু লেখাপড়ার মধ্যে না, এটা লেখাপড়ার ফাঁকে অ্যামিউজমেন্ট হিসেবে নিয়ে এগুলা। কিন্তু আমি এই প্রসঙ্গে আমি হলি ফ্যামিলিতে যতদিন আছি, আমার সব ব্যাচের স্টুডেন্টদেরকে আমি একটা গল্প শুনাইতাম। সে কথাটা আমার খুব মনে পড়তেছে এখন, আমি খুব সংক্ষেপে বলি। সেটা হলো, আমি প্রথম ইট ওয়াজ 96, আমি যখন প্রথম এশিয়া ওশানিয়া কনফারেন্সে কুয়ালালামপুর গেলাম, তো সেখানে একটা সেশনে বসলাম, ল্যারিংসের সার্জারি দেখাচ্ছে। এরই মধ্যে আমার পাশে এক আমেরিকান ভদ্রলোক বসলেন। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এটা কিন্তু ছিল ইএনটির কনফারেন্স, এবং এখানে ল্যারিংস আর এখানে হেডনেক আর এখানে এরকম ভাগ করে হচ্ছে। আমি বসলাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে হোয়াট ইজ ইউর স্পেশালিটি। আমি নতুন স্পেশালিস্ট, 92-তে এফসিপিএস করেছি। আমি ভাবছিলাম বুঝি অনেক বড় স্পেশালিস্ট হয়ে গেছি ইএনটি পড়ে, কাজে আবার স্পেশালিটি কি। উনি জিজ্ঞেস করাতে আমি একটু থতমে গেলাম যে উনি আমাকে কি জিজ্ঞেস করলেন, প্রশ্নই তো বুঝি নাই, হোয়াট ইজ ইউর স্পেশালিটি। কিন্তু একজন সাদা চামড়ার লোক এরকম আমেরিকান সে জিজ্ঞেস করলো, আর আমি একটু চুপ হয়ে একটু থেমে টেমে নিয়ে চিন্তা করে বললাম যে আমি আই এম এ জেনারেল ইএনটি সার্জন। ওকে, সে আমার এটা শুনে বললো যে ওকে, তার মানে আমার পার্টিকুলার কোনো স্পেশালিটি নেই, আমি ইএনটি করি। এবং তখন অনেকক্ষণ পরে একটু ইয়ে করে আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ ইউর স্পেশালিটি। জিজ্ঞেস না করলে অভদ্রতা মিয়ে হয়ে যায়, তাই ভদ্রলোক বললেন যে আই এম এ ফোনো সার্জন। আমার তখন মাথার মধ্যে একটু ইয়ে হলো যে ফোনো সার্জন, ভোকাল কর্ডের আর ইয়ের উপরে কয়টা অপারেশনই হয় বা কি বিকা কাজ হয়, এই ভদ্রলোক আমাকে এগুলো কি বলছে যে উনি শুধু ফোনো সার্জারি করে আর কিছু করে না, ইন আদার ফিল্ড আই ডু নট ওয়ার্ক ইন আদার ফিল্ড। আমি বললাম যে সর্বনাশ, আমি বুঝতে গেলাম। তো যেটা আমি এখানে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো, পরবর্তীতে ওনাকে জিজ্ঞেস করলাম যে তোমার রুগী কারা, কত রুগী তুমি পাও। আমরা তো মাসে 2 মাসে একটা ভোকাল কর্ডের পলিপ পাই, একটা গ্রোথ পাই, একটা টিউমার পাই। বলে যে মাই পেশেন্টস আর ভেরি ফ্রিকুয়েন্ট, এবং অনেক পেশেন্ট তার। জিজ্ঞেস করলাম যে তুমি কোন হাসপাতালে কাজ করো। তখন সে বলে যে আমি একটা হাসপাতাল না, আই ইউজ টু ফ্লাই ফ্রম স্টেটস টু স্টেটস with my own chartered plane and I work in lot of hospitals in US. আমি তখন তো একটু বুঝতেই পারলাম না যে এই ভদ্রলোকের কি রোজগার যে এটা দিয়ে সে প্লেন চালায় নিজের প্লেনে এবং ইয়ে করে। আসল ঘটনাটা হলো, তাকে সে আরো যখন জানতে পারলাম আরো ডিসকাশনে, যে ওই দেশের মানুষের যখন যাদের ইকোনমিক স্ট্যান্ডার্ড থাকে, লাইফস্টাইল ভালো হয় সবকিছু, তারপরে ওনারা যেমন বলে যে তোমার পেশেন্ট কারা, তখন সে বলতেছিল যে আমার বড় বড় বিজনেস এন্টারপ্রাইজের মালিক বা বড় বড় ব্যবসায়ী, ওনারা 20-25 জন এক্সিকিউটিভ নিয়ে বসে যখন কথা বলেন, ওনারা ওই খুব চিকন গলায় বা সাধারণ গলায় এভাবে কথা বলবেন, এগুলো ওনারা পছন্দ করতেন না। ওনারা বলতেন যে আমার ভোকাল কর্ডে সার্জারি করে দাও, আমি কথা বললে যেন পুরো রোম গম গম করে ওঠে। এগুলো হলো ওনাদের পেশেন্ট।
আর আরো পেশেন্ট হলো ওনার বলিউডের নায়িকারা যারা গলার স্বরকে আরো মিহি সুন্দর করতে চায়, এবং অন্যান্য অ্যাক্টর অ্যাক্ট্রেস বা সবাই অ্যাক্টর অ্যাক্ট্রেসটা তো প্রফেশনাল। এছাড়া অন্যান্য প্রফেশনাল কাজের পিছনে যাদের হয়, যার বেশি রিপুটেশন আছে তার কাছে, তার অনেক রুগী, অনেক বিজনেস শুধু ভোকাল কর্ডের উপরে কাজ করে যে নিজে প্লেন ছাড়া এবং দেশ থেকে দেশ মানে শহর থেকে শহরে, রাজ্য থেকে রাজ্য ঘুরে। আমার তখন মনে হচ্ছিল যে তার যেহেতু প্লেন আছে, তার প্লেন রাখার জায়গাও আছে। আমাদের কারো যদি একটা গাড়ি থাকে, আমরা বুঝি যে গাড়ি রাখার গ্যারেজও আছে, ড্রাইভারও আছে, মেনটেনেন্সও করার ইকোনমিক অবস্থা আছে। তার মানে ওনার জেনারেল ইকোনমিক অবস্থা কিরকম। কাজেই আমি সবাইকে একটু চিন্তা করতে বলবো যে ওই ভদ্রলোকের সোশ্যাল এবং ইকোনমিক লেভেল কোথায়। আমাদের দেশে আমরা হয়তো গরিব দেশ, গরিব ডাক্তারি করি বলে একটা, কিন্তু আমাদেরও কিন্তু মানুষ উন্নত হচ্ছে, এবং একটা মোমেন্টামে এদের যখন হঠাৎ করে অনেক উপরের দিকে উঠে যাবে, তখন আমাদের ছোট ছোট স্পেশালিটি গুলা খুব ভালোভাবে করে মানুষ অনেক টাকা রোজগার করা, অনেক ভালো জীবনযাপন করার সুযোগ হবে। এবং দিস ইজ ফর দি ইয়াং স্টার্স, যারা আমাদের এখান থেকে এখন ডাক্তারি পড়তেছে, ডাক্তারি পড়ছে, ইয়াংদের জন্য এগুলার সবকিছুরই সুযোগ আছে। সবগুলো আমরা একসময় চিন্তাই করতে পারি না যে হার্টের স্ট্যান্টিং, হার্টের অপারেশন এত ফ্রিকুয়েন্টলি বাংলাদেশে এইভাবে হবে, কিডনি ট্রান্সপ্লান্ট বাংলাদেশে এইভাবে হবে। এমন এই সমস্ত ট্রিটমেন্ট তো আমাদের এখানে এখন খুব ইজি হয়ে গেছে। ইভেন ল্যারিংসের সার্জারি, বড় বড় সার্জারি যেগুলো আমরা অনেক বছর থেকে করতেছি, এগুলো এই দেশের সার্জনরাও অনেক সময় চিন্তা করে নাই, বা যারা আগে ডাক্তারি করছে ওনারাও বুঝতে পারে নাই। তো এনিওয়ে আমি এটার কথাই বলবো যে আমরা এই ল্যারিংসের এই সার্জারি নিয়ে কথা শুনলাম, এবং দেখলাম আমার এখানে যে কথাটা ইনফারেন্স থাকবে সেটা হলো যে আমরা এখানে আমি আজকে যত কমপ্লিকেটেড ল্যারিঞ্জিয়াল অ্যানাটমি নিয়ে কথা বলেছি, তার যদি 20% রেসিডুয়াল হিসাবে মানুষের মনে থাকে, তাহলে এখানকার ডিজিজ বুঝা, ডিজিজ সার্জারি করা, এবং স্পেশালিস্টদের সাথে কথা বলে ইন্টারেক্ট করা, এটা সম্ভব হবে। আমরা তো অনেক সময় দেখি যে আমরা আমাদের কাছে একজন মেডিকেল গ্রাজুয়েট ওনার কোনো আত্মীয়কে নিয়ে আসছেন। আমি যখন ফলস ভোকাল কর্ড, ট্রু ভোকাল কর্ড, ভেন্ট্রিকলস, রিটিনয়েড প্রসেস, এই সমস্ত সহজ সহজ কথাগুলো বলি, বা এই যে ফুভারোফোনিয়া সম্পর্কে একটু বুঝাই দেয় যে ছেলেদের এগুলো, অনেক সময় আমরা কিন্তু বুঝি যে আমি যার সাথে কথা বলছি হি ইজ নট ইন সেম ওয়েভলেংথ উইথ মি, অর্থাৎ উনি আমার সাথে একইভাবে কথা বলতে পারছেন না, একইভাবে জিনিসগুলো বুঝতেছেন না। কেমন এটা চেহারা দেখলে আপনিও কারোর সাথে কথা বললে বুঝতে পারেন যে আপনার কথার সাথে উনি একইভাবে কথা বলতে পারছেন কিনা। তো কাজেই এই ল্যারিংসের অ্যানাটমি, আমরা ল্যারিংসের ডিজিজ সম্পর্কে যখন কথা বলবো তখন এই অ্যানাটমির ব্যাকগ্রাউন্ডটা আসবে, এবং নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই, লিমফ্যাটিক ড্রেনেজ সবকিছুই এগুলা ট্রিটমেন্টের জন্য, ডিজিজের প্রগনোসিসের জন্য এফেক্ট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর হিয়ারিং মাই ওয়ার্ডস টুডে। আসসালামু আলাইকুম।